ইংলিশ গ্রামারে সমস্যা মানে এডুকেশনাল ক্যারিয়ারে মারাত্মক প্রভাব পড়তে পারে। ইংলিশ গ্রামারের সমস্যা যতটা সম্ভব দূর করার চেষ্টা করো। পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করো, পাশে থাকো, অবশ্যই ইংলিশ গ্রামারের সমস্যা দূর হবেই হবে। গ্রামারটাকে প্র্যাকটিস করো এমন ভাবে যাতে কোনো রকম ত্রুটি তোমার মধ্যে না থাকে, সেটা সেন্টেন্স হোক, গ্রামাটিক্যাল যে কোনো পার্ট হোক, সমস্ত পার্ট যেন তুমি হাসি মনে উত্তর লিখে বেরিয়ে আসতে পারো। এতে তোমার কি হয়, গ্রামারটা শিখে ফেলতে পারলে রাইটিং নিজের থেকে লিখতে পারবে। তার জন্য কিন্তু পরীক্ষার আগে কমন রাইটিং খোঁজার কোনো প্রয়োজন হবে না। গ্রামার প্র্যাকটিস করো, প্র্যাকটিসেই পারে তোমাকে সফলতার চরমতম শিখরে পৌঁছে দিতে। দেখো, আজকের ক্লাসটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথম থেকে ক্লাসটা মন দিয়ে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমরা বেশ কয়েক ধরনের কোশ্চেন পেয়ে থাকি। প্রথমে থাকে ভার্ব ফর্ম, যেমন আমরা দেখতেই পাচ্ছি এখানে সঠিক ভার্ব ফর্ম, শূন্যস্থানে 3টা করে অপশন দেওয়া থাকে, তার মধ্যে সঠিকটা আমাদেরকে ফিল আপ করতে হয়। তাহলে এটাকে সমাধান করবে কিভাবে? দেখো, এটা কিন্তু যখন আমরা 9-10 এর মধ্যে পড়ছি, ক্লাস 9-10, আমাদেরকে এটা প্রথমে মাথার মধ্যে বসাতে হবে যে ভার্ব ফর্মে যে টপিকটা আমাকে দেওয়া থাকছে সেটা কিন্তু সেন্টেন্সের দিকে 1 2 3 4 করে 3টা সেন্টেন্স দেওয়া থাকছে না। একটা টপিক, এই টপিকটা আমাকে বুঝে নিতে হবে প্রথমে, যেটা প্রেজেন্ট দিয়ে শুরু হচ্ছে নাকি পাস্ট দিয়ে শুরু হচ্ছে নাকি ফিউচারের কোনো ঘটনা। এই টপিকটার টেন্স বা সময়টা তুমি আগে বুঝে নাও, তাহলে কিন্তু ওই ফর্মগুলো পূরণ করতে সুবিধা হবে। দেখো, আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গালিভার ড্যাশ, শূন্যস্থান আছে ওয়েক, ওক, ওয়েক্স আপ। আমি কমা পর্যন্ত যাব, যতটুকু নিজেরা বাক্যটাকে নিজেদের আয়ত্তে আনতে পারবে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেমন কমা আছে, আমি এখানে একটু বিরতি নিচ্ছি। এখানে দেখো, শূন্যস্থানের মধ্যে যেটা বসবে তার জন্য ব্র্যাকেটে 3টা ফর্ম দেওয়া আছে। ওয়েক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। ওক হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আর এখানে আছে ওয়েক্স, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে দেখো, এবার কোন ফর্মটা আমি শূন্যস্থানে বসাবো, একটু টপিকটা ভালো করে দেখো। আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গালিভার, এটা একটা গল্পের কথা। গালিভারস ট্রাভেলস একটা গল্পের কথা। সেই গল্প মানেই আমাদের কিন্তু টেন্স সবসময় PAST, মানে পাস্ট টেন্স। তাহলে আমাকে এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসালে চলবে না। তার মানে ওয়েক আমার কাছে অ্যাডজাস্ট নয়, ওয়েক্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও কিন্তু আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট নয়। বসবে কোনটা? ওক। তাহলে শূন্যস্থানে বসছে WOKE, ওক। আপ আছে, এবার কমা পর্যন্ত অংশটা ক্লিয়ার হয়ে গেল। পরে দেখো, হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ, হি ফাউন্ড হিমসেলফ, দেখো টেন্স এখানে পাস্ট দেওয়া আছে একটা, সে দেখলো নিজেকে যেন বাঁধা হয়ে আছে, উইথ চেনস, চেন দিয়ে নিজে বাঁধা আছে। এন্ড ড্যাশ, শূন্যস্থানে বসবে, আর ব্র্যাকেটের জন্য আছে কি, প্রথমে দেখো সারাউন্ডেড, সারাউন্ড আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানে সারাউন্ডেড আছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। এখানে হ্যাড সারাউন্ডেড আছে পাস্ট পারফেক্ট। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে তার পাস্ট পারফেক্ট হয়, এখানে দুটি কাজের কথা নেই, পাস্ট পারফেক্ট আসবে না। তাহলে টেন্সটা কি? পাস্ট ইনডিফিনাইট। এখানে প্রেজেন্ট ফর্ম হবে না, তাই পাস্ট ইনডিফিনাইট ফর্মটা বসবে। তাহলে এখানে কি বসাবো? SURROUNDED, সারাউন্ডেড, পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স, একদল মানুষ, হু, যারা, ড্যাশ জাস্ট 6 ইঞ্চেস ইন হাইট, উচ্চতার দিক থেকে মোটে 6 ইঞ্চির মানুষ। এই গালিভার্স ট্রাভেল কিন্তু খুব মজার একটা গল্প, তোমরা চাইলে পড়তে পারো, ইংলিশে একটা বই আছে। আচ্ছা, তাহলে বলছে 6 ইঞ্চির মানুষ, এখানে আর আছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আছে পাস্ট, ওয়ারটাও পাস্ট, আরটা বসে প্লুরালের জন্য, ওয়াজটা পাস্ট ইনডিফিনাইটের সিঙ্গুলার ক্ষেত্রে বসে, ওয়ারটা বসে প্লুরালের ক্ষেত্রে। তাহলে এই হিউম্যান ক্রিয়েচার্স বলেছিল, এটা প্লুরাল, তাই আমার কাছে পাস্ট ইনডিফিনাইটের প্লুরাল ফর্মটা এখানে আমরা ইউজ করব, WERE, ওয়ার জাস্ট 6 ইঞ্চেস ইন হাইট। বাস, আমাদের কাছে 3 নাম্বার কিন্তু খাতায় চলে এলো। এভাবে কিন্তু টপিকটাকে বুঝে টেন্সটা ফিল আপ করার চেষ্টা করব। ব্যাস, বিয়ের দাগে হি হ্যাজ বিন স্টাডিং, এটা আর্টিকেল প্রিপোজিশন, আমরা জানি এটা আর্টিকেল
আর্টিকেল অথবা প্রিপোজিশন, PREPOSITIONS। গ্রামারে এই প্রিপোজিশনটা সবারই আশা করি জটিল লাগে, কিন্তু জটিল ভাবে ভাবলে চলবে না, একটু অর্থটা বুঝতে হয়। অর্থটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু প্রিপোজিশনটা সোজা। দেখো, হি হ্যাজ বিন স্টাডিং, সে পড়ছে ড্যাশ দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো। এই যে ইউনিভার্সিটি অফ শিকাগো, এই যে যেটা উল্লেখ করেছে, দেখো এখানে নাউনটা, এটা কি বোঝাচ্ছে? একটা প্লেস কে বোঝাচ্ছে। আমি যদি কোনো একটা প্রতিষ্ঠান, আমি কোনো একটা স্কুলে পড়ি, আমি তো সেই প্লেসটাকে বুঝবো না। তাহলে প্লেসের ক্ষেত্রে আমরা এখানে বুঝতেই পারি যে প্লেসের ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। তাহলে হি হ্যাজ বিন স্টাডিং অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো। ইট ইজ ড্যাশ ইউনিভার্সিটি, এই যে ওয়ার্ডটা আছে ইউনিভার্সিটি, এখানে আর্টিকেল বসবে না প্রিপোজিশন বসবে, এটা ঠিক করে নিতে হবে আমাকে দিকে শব্দটা দেখে পরে। তাহলে ইট ইজ, এটা হলো একটা বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে দেখো ভালো করে, যে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া, আমরা ছোটবেলায় করেছি, যে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া, সেখানে এন না বসে এ বসে, তাহলে শূন্যস্থানে বসে গেল কি এ। তাহলে ইট ইজ এ ইউনিভার্সিটি ড্যাশ রেপিউট, খ্যাতি সম্পন্ন, এখানে অফ ছাড়া অন্য কিছু বসবে না, খ্যাতি সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয়। তাহলে হি হ্যাজ বিন স্টাডিং at the University of Chicago. It is a university of repute. ব্যাস, আবারও কিন্তু আমাদের খাতায় 3 নাম্বার যুক্ত হয়ে গেল। নেক্সট, সি এর দাগে এখানে কি থাকে? ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে। প্রথমে কি বলেছে দেখো একের দাগে, দ্য বয় সিটস বিসাইড মি, ছেলেটি আমার পাশে বসে আছে, হি ইজ এ গুড সিঙ্গার, সে একজন ভালো গায়ক। কি বলেছে? কমপ্লেক্স। যে বাক্যটা বলবে তার বৈশিষ্ট্যটা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে নিয়ে আসবে। কমপ্লেক্স বলেছে মানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এবার ব্যাপার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা 3 ভাগে বিভক্ত। কি কি? সাবঅর্ডিনেট নাউন আছে, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ আছে, আর সাবঅর্ডিনেট অ্যাডভার্ব আছে। বাক্যটার বহরটা দেখো, বুঝতে পারবে। প্রথম বাক্যের ভার্ব কি? সিটস। এই বাক্যের দ্বিতীয় বাক্যের ভার্ব কি? ইজ। দেখো, প্রথমত হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ কাজ করে। কি করে পাওয়া যায় অবজেক্টটা? ভার্বকে কে দিয়ে, কি দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করো। এখানে দেখো সিটস বসে আছে, কে বসে আছে? এটা দা বয়, তাহলে হবে না, আমাকে দ্বিতীয় বাক্যটা উত্তর হিসেবে আসতে হবে, আসছে না, ব্যাস, তাহলে নাউন ক্লজ এখানে কাজে লাগছে না। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কি থাকে? রিলেশন থাকে, কারণ অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হলো রিলেটিভ ক্লজ। প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের মিল থাকতে পারে। একবার দেখে নাও, দা বয়, সেটাই কিন্তু এখানে হি, তাহলে বিল আছে। বিলটা থাকার জন্য যে মিল তৈরি করলো, মানে যার কার সঙ্গে রিলেশন তৈরি হলো, সে কিন্তু বাদ চলে যায়। আর এই যে মিলটা তৈরি হলো, রিলেশনটা আমরা খুঁজে পেলাম, এটা যদি ব্যক্তি হয় তো ব্যক্তির ক্ষেত্রে হু বসাতে হয়, আর সেটা কিন্তু যার সঙ্গে সম্পর্কযুক্ত হলো তারপরেই। কারণ আমি উত্তরটা এভাবে লিখবো, দা বয় হু সিটস, the boy who sits beside me, ফুল স্টপটা কমা করব, is a good singer. বাস, নাম্বার কমপ্লিট, কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লিট। the boy who sits beside me is a good singer. Next, number 2, students are quarreling, listening to the lecture. Students are listening to the lecture. কি বলেছে? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তো একদম ইজি বিষয় গ্রামারের মধ্যে। অবজেক্টটা প্রথমে খুঁজে নাও, দা লেকচার, শুরু করো লিখতে, দা লেকচার, LECTURE, দা লেকচার। যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা আছে সেটা আগে সাবজেক্ট অনুপাতে বসিয়ে দাও, দা লেকচার। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলারে ইজটা বসাবো, ইজ। এবার আইএনজিটা বাদ দিয়ে দাও, আইএনজিটা বাদ দিতে গেলে BEING করতে হয়, বিইং। কি পড়ে থাকে? LISTEN, তার সঙ্গে ইডি যোগ করলে থার্ড ফর্ম কমপ্লিট হয়ে গেল। এবার প্রিপোজিশনটা ছিল এর সঙ্গে যুক্ত, এটা ফ্রেজাল ভার্বের মতো করে আছে, তাহলে লিসেন টু। এবার বাই বসাতে হয় 4 নম্বর নিয়ম, বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট, STUDENTS, স্টুডেন্টস, কমপ্লিট। নাম্বার 3, ক্লাইম আপ, লিটল বয় সেড দ্য ট্রি, গাছটা বলেছিল উঠে এসো ছোট্ট বালক। এটা সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ডের লেখা সেলফিশ জায়ান্টের একটা লাইন, সেলফিশ জায়ান্ট গল্পের একটা লাইন। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে রিপোর্টিং ভার্বের স্পিচটা পরে দেওয়া আছে, ওটাকে আগে নিয়ে এসে লেখো, দা ট্রি, দা ট্রি, সাবজেক্ট আমি লিখলাম। এবার আটকে যাচ্ছি কেন? এবারে দেখো ভার্ব, এখানে বাক্যটা দেখো যেটা আছে ক্লাইম আপ, এটা হচ্ছে ভার্ব শুধুমাত্র।
তাহলে শুধুমাত্র ভার দিয়ে কোন সেন্টেন্স থাকে? ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ বিস্ময়সূচক চিহ্ন থাকলেই কিন্তু সেটা বিস্ময়সূচক বাক্য হয় না। আর কমা দিয়ে কোনো যদি নাউন থাকে ভিতরে, তাকে কিন্তু অ্যাড্রেসিং নাউন বলা হয়, সেটা রিপোর্টিং ভার্বের পরে দিতে হয়। তাহলে আমি এখানে এই সেড আছে, এর পরে আমাকে কিন্তু লিটল বয়টা দিতে হবে। তো এই ক্ষেত্রে অর্থটা আগে বুঝে নাও কি বোঝাচ্ছে। তাহলে দা ট্রি, এবার সেড করব না টোল করব, এই জায়গাটা ভালো করে বুঝো। কি বলেছে? ক্লাইম্ব আপ, উঠে এসো, কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, পরামর্শ, কি বোঝাচ্ছে? না, এটা উৎসাহিত করছে ছেলেটাকে। তার জন্য কি করতে হয়? এক্সহর্টেড, EXHORTED, এক্সহর্টেড। আর তুমি চাইলে এখানে TOLD করতে পারো, এক্সহর্টেড বা টোল্ড। এবারে লিঙ্কার হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, আর তো কোনো পরিবর্তন হয় না, CLIMB, ক্লাইম্ব আপ। পরীক্ষায় এই বাক্যটা এলে কিন্তু টোল্ডের পরিবর্তে এক্সহর্টেড শব্দটা ব্যবহার করবে, EXHORTED, এক্সহর্টেড। তাহলে দ্য ট্রি এক্সহর্টেড, সরি এখানে নাউনটা লেখা হলো না, অ্যাড্রেসিং নাউনটা, টোল্ড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ, ঠিক আছে। নেক্সট, পরের পার্টটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, ফ্রেজাল ভার্ব। লিস্ট দেওয়া থাকছে, চারটা থাকবে। গিভ আপ মানে পরিত্যাগ করা। পাস অ্যাওয়ে, মারা যাওয়া। গিভ ইন, ধরা দেওয়া। সেট আপ, প্রতিষ্ঠা করা। ব্যাস, এবার বাক্য ধরে বসিয়ে দাও। দ্য পুলিশ অফিসার ডায়েড ইয়েস্টারডে। ডায়েড মানে মারা গিয়েছিল, তাহলে কি হবে? পাস অ্যাওয়ে আছে, চেঞ্জ করলে টেন্সটা চেঞ্জ করে লিখতে হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে PASSED, পাস্ট AWAY। ব্যাস, এক নাম্বার হয়ে গেল। দে এস্টাবলিশড এ স্ট্যাচু অফ নেতাজি। তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি গড়ে তুলেছিল। প্রতিষ্ঠা করা, সেট আপ, তাহলে সেট এখানে পাস্ট ইনডিফিনিট আছে, সেট পরিবর্তন করলে একই থাকে, SET, সেট, UP, আপ। আচ্ছা, ট্রাই টু অ্যাবান্ডন স্মোকিং, ধূমপান ত্যাগ করার চেষ্টা করো। দেখো গিভ আপ মিলে যাচ্ছে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা পরিবর্তন হবে না, গিভ আপে রয়ে গেল। ব্যাস, তাহলে আমাদের মোট আমরা এখান থেকে 3, আবার আমাদের খাতায় 3 জুড়লো, তাহলে আমরা 3 4 12 নাম্বার আমাদের পরীক্ষার খাতায় আমরা অ্যাড করে নিতে পারলাম। এটার জন্য কিন্তু তোমাকে কঠোরভাবে পরিশ্রম করতেই হবে, তা না হলে 12টা নাম্বার আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। এটা কিন্তু হতে অবশ্যই দেওয়া যাবে না। প্র্যাকটিস করো, সফলতা আসবেই।